অলীক কল্পনার আরও একটা নতুন এবং রহস্যময় গল্প নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমরা। বন্ধুরা, আমাদের আজকের গল্প অচেনা চিহ্ন। আমাদের আজকের গল্পের লেখক সুজন এবং গল্প পাঠে আমি সুব্রত এবং আমার সহযোগিতায় আছেন পঙ্কজ। চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প অচেনা 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 অচেনা। সন্ধ্যা নামে দ্রুত গায়ের পূব দিকের মাঠে। সেখানে এক পুরনো আম গাছ, যেটা ঘিরে রয়েছে অনেক বছরের পুরনো গুজব। কেউ বলে গাছটার ছায়া জীবিত নয়, বরং মৃতদেরই পদচ্ছবি। আবার কেউ বলে এই আম গাছের গুড়ায় মাটি খুঁড়লে পাওয়া যাবে শত শত মানুষের হাড়। তবে সেসব শুধু গুজব বলেই চালানো হতো। কিন্তু একদিন এই আম গাছের গুড়ায় পাওয়া গেল এক অচেনা চিহ্ন। এই গায়ের একজন স্কুল মাস্টার, যার নাম নিরঞ্জন বাবু, তিনি সকালে হাঁটতে বের হয়ে দেখতে পান সেই গাছের নিচে কাদা মাটি দিয়ে কোনো কিছু একটা লেখা আছে। তবে লেখাটা স্পষ্ট নয়, আর এটা কোন ধরনের ভাষা সেটাও তিনি বুঝতে পারেননি। তিনি কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যান। দিন গড়াতেই সেই খবরটা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে এবং সেই খবর পেয়ে দুই কৌতূহলী যুবক রবিন আর সুমন সেই রাতে আম গাছের তলায় যায়। ওরা ফোনে টর্চ জ্বালিয়ে দেখতে চায় আদৌ কি কোনো ভৌতিক গল্প আছে না সব গুজব। তারা রাত্রিবেলা সেই গাছের গুড়া যায় এবং তারা দেখতে পায় সেই গাছের গুড়ায় সেই চিহ্নটা রয়েছে। তবে সেটা আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে, যেমনটা গ্রামবাসীরা বলেছিল। আর সেই আম গাছের পাশে আরও একটা গাছে অদ্ভুত সব রেখা চিহ্নিত ছিল, যেটা আগের দিন ছিল না। এই চিহ্নটার দিকে তারা দুই বন্ধু তাকিয়ে থাকে এবং সেটা বোঝার চেষ্টা করে। তখন হঠাৎ করে সেই গাছের গোড়ায় যেন বাতাসটা থমকে যায়, আবহাওয়া যেন থমথমে হয়ে ওঠে, চারিপাশ নিস্তব্ধ হয়ে যায়। রাতের জোনাকি পোকারা আর আকাশে উড়ে না। তখন সুমন বলে ওঠে, রবিন, তুই কি শুনতে পেলি? কেমন যেন একটা শব্দ করলো না? তখন রবিন বলল, না তো, আমি তো কিছুই শুনতে পাইনি। কোথায় কি শব্দ? এমনই কথাবার্তার মধ্যে দুই বন্ধু কিছুই বুঝতে পারে না, হঠাৎ সেই চিহ্নটা মাটির নিচ থেকে ফাটল ধরে উঠতে শুরু করে। সেটা এক ভয়ঙ্কর চিহ্ন, যেন কোনো কালো জাদুর তান্ত্রিক সেই চিহ্নটা তৈরি করেছে। চারিদিকে ভূমিকম্পের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়। চারিদিকের আবহাওয়া থমথমে এবং মাটির নিচে ফাটল ধরতে শুরু করে এবং মাটিগুলি ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। তখন রবিন বলে ওঠে, বন্ধু, এইসব কি হচ্ছে এখানে? এখানে হঠাৎ করে ভূমিকম্প চলে আসলো কিভাবে? বন্ধু, এখান থেকে পালা, এখানে কোনো অলৌকিক শক্তি আছে। তখন সুমন বলল, বন্ধু, যা হবার হবে। আজ না হয় মরবো, না হয় কালো অভিশাপটাকে দেখে ছাড়বো। এই বলে সুমন মাটিতে পড়ে থাকা একটা গাছের ডাল হাতে নিল এবং হুংকার করে বলে উঠল, কে আছিস? একবার সামনে আয়। এইভাবে ভিথুর মতো লুকিয়ে আছিস কেন? বেরিয়ে আয় আমাদের সামনে, বেরিয়ে আয় বলছি। তখনই তারা এক অদৃশ্য হাসির শব্দ শুনতে পায়। হঠাৎ করে মাটির কাঁপুনিটা বন্ধ হয়ে যায় এবং গাছের নিচে সেই অস্পষ্ট লিপিটাও কোথাও যেন উধাও হয়ে যায়। তারপর তারা দুই বন্ধু সেখান থেকে চলে আসে, কোনো কিছুর হদিশ না পেয়ে। পরদিন সকালবেলা তারা সমস্ত গ্রামবাসীদের বলে যে এখানে কোনো অলৌকিক শক্তি বা কোনো ভূত প্রেত নেই। এটা শুধু বহু বছর ধরে চলে আসা এক প্রচলিত গল্প। সেদিন সুমন আর রবিন দুজনই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়।
সুমন যখন স্নানে যাচ্ছিল তখন তার মা হঠাৎ তার পিঠে লক্ষ্য করেন কি যেন একটা অস্পষ্ট লিপিতে কিছু একটা লেখা আছে। তখন তার মা তাকে জিজ্ঞেস করেন। সুমন, তোর পিঠের মধ্যে এটা কি আবার? তখন সুমন বলল, কি? কিছুই তো নেই। তখন তার মা বলেন, না, তুই আয়নার সামনে গিয়ে দেখ, তোর পিঠের মধ্যে কি যেন একটা অদ্ভুত লিপিতে কিছু একটা লেখা আছে। যেটা শুনে সুমন রীতিমতো ভয় পেয়ে যায় এবং দৌড়ে ঘরের একটা আয়নার কাছে চলে যায় এবং তার পিছনের সেই চিহ্নটা সে দেখার চেষ্টা করে। সেই চিহ্নটা দেখা মাত্রই সুমনের শির দ্বারা দিয়ে এক হিমশীতল স্রোত বেয়ে যায়। সে বুঝে যায় এটা কোনো অলৌকিক শক্তি যা তাকে ভর করেছে। সেই চিহ্নটা আর কোনো কিছুর চিহ্ন ছিল না, সেই চিহ্নটা ছিল যা গতকাল রাত্রিতে তারা দুজন সেই আম গাছের নিচে দেখতে পেয়েছিল। তখন সুমন কিছু না বলে তার মাকে সে দৌড়ে রবিনের বাড়িতে চলে যায় এবং রবিনকে সেই চিহ্নটা দেখায়। এবার তারা দুজনই প্রচণ্ড ভয় পেয়ে যায়। মজার সরে আজ একটা সত্যিকারের ঘটনা ঘটে গেল। এই অদ্ভুত চিহ্নটা তার পিঠের মধ্যে কিভাবে আসলো? তাহলে কি সেই চিহ্নটা সেই আম গাছের তলা থেকে তার পিঠের মধ্যে চলে এসেছে? এটা থেকে তারা নিজে কিভাবে রক্ষা পাবে তার জন্য তারা দুশ্চিন্তায় পড়ে যায়। তারপর তারা দুজন এক সন্ন্যাসী বাবার আশ্রয় নেয় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সন্ন্যাসী বাবার বাড়িতে পৌঁছাতেই সুমনের ব্যবহার যেন অন্যরকম হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে সুমন থেকে অন্য কোনো ব্যক্তিত্বে পরিণত হয়ে যাচ্ছে। এই দেখে রবিন তার হাতটা শক্ত করে ধরে এবং তাকে টানতে টানতে সেই সন্ন্যাসী বাবার কাছে নিয়ে যায় এবং সন্ন্যাসী বাবার সামনে বসাতেই সুমন এবার এক অন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছে। তার কথা বলার ধরন অন্যরকম হয়ে গেছে। সন্ন্যাসী, তুই ছেলেটাকে ছেড়ে দে, এটা আমার শিকার। ও আর ওর বন্ধু দুজনেই আমার শক্তি বিচার করতে গিয়েছিল, কিন্তু ওরা দুজন জানে না আমার শক্তি কতটুকু। ওকে কিছুতেই বাঁচাতে পারবি না সন্ন্যাসী, ওকে ছেড়ে দে, নয়তো ওর সাথে তুইও মারা যাবি। তখন সন্ন্যাসী বাবা বলেন, ঠিক আছে, তাহলে আজকে বিচার হয়েই যাক। তোর শয়তানের শক্তি বেশি না আমার মতো সন্ন্যাসীর শক্তি বেশি? এই কথা বলতেই সুমন ঝাঁপিয়ে পড়ে সেই সন্ন্যাসীর উপরে এবং সন্ন্যাসী আর সুমনের মধ্যে এক তুমুল যুদ্ধ বেঁধে যায়। রবিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু না বুঝতে পেরে হতভম্বের মতো এই দৃশ্যটা দেখেই যাচ্ছে। হঠাৎ সন্ন্যাসী বাবা রবিনকে চিৎকার করে বলে উঠেন, ওই ছেলে, তাড়াতাড়ি করে ওই পবিত্র জলটা ওই শয়তানের উপর ঢেলে দাও, নয়তো আমরা দুজনই মারা যাব, তাড়াতাড়ি করো। রবিন সন্ন্যাসী বাবার কথা মতো সেই পবিত্র জলটা সুমনের উপর ঢেলে দেয় এবং সুমন ভয়ঙ্করভাবে এক চিৎকার করে ওঠে। সুমনের পিঠে থাকা সেই চিহ্নটাই আবার ঝকমকিয়ে ওঠে এবং দেখতে না দেখতেই সুমনের পিঠের সেই চিহ্নটা একদম জলে ছারখার হয়ে যায়, যেন আগুনে তার পিঠের চামড়াটা পুড়ে ছাই হয়ে গেছে এবং সুমন ধপাস করে নিস্তব্ধ হয়ে মাটিতে পড়ে যায়। তোমরা শোনো ছেলেরা, আর কখনো সেই আম গাছের তলায় যাবে না। ওখানে সত্যি সত্যি একটা অলৌকিক শক্তি আছে। আদি যুগ থেকে চলে আসা সেই প্রথাটা তোমরা ভাঙতে যেও না। ওখানে সত্যি একটা অলৌকিক শক্তি আছে। এই বলে সন্ন্যাসী বাবা তারা দুজনকে দুটা মাদুলি পরিয়ে দেন। এরপর থেকেই সুমন আর রবিন কোনো ভৌতিক গল্পের সততা যাচাই করার জন্য কোনো ভৌতিক স্থানে যায় না। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প অচেনা চিহ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।